২,৫০০-এর অর্থনৈতিক অঞ্চলে ৭ দেশের বিনিয়োগকারী সহ প্রবাসীরা প্লট কিনছে সুইডেনের নীলর। যুক্তরাষ্ট্রের আরও শত পণ্যকে বিনা শুল্কে প্রবেশের সুবিধা দেবে সরকার, এতে লাভ বাংলাদেশের, মন্তব্য ২ উপদেষ্টা। বাণিজ্য যুদ্ধের পথে ২ পরাশক্তি যুক্তরাষ্ট্র চীন। চীনা পণ্যে আরও ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ। গতকালের প্রতিবাদ কর্মসূচি থেকে লুটের ঘটনায় গ্রেফতার ৪৯ জন। হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২,৫০০-এর জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন বিনিয়োগকারীরা। সকাল ১০টার দিকে ৩৬ জনের দেশি বিদেশি বিনিয়োগকারীর একটি দল সেখানে পৌঁছায়। এর মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩, আবুধাবির ৩, যুক্তরাষ্ট্রের ৮, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আছেন ৮ জন। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। তারা সেখানকার কারখানা এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নীলর্নের সঙ্গে ১০,০০০ স্কোয়ার মিটারের একটি প্লট নেয়ার চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজকরা বলেন, এর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়। ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, বিএসসিজেডে এখন পর্যন্ত $200 মিলিয়ন বিনিয়োগ পাওয়া গেছে। সম্মেলন শেষ হলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে বলেও তিনি জানান। We are confident, and that's why we invested $78 million, and we will invest more. Bangladesh is rated as a land of opportunities. Unfolding all these challenges, we believe the country will grow, inshallah. This is the 50 years anniversary of Japan and Bangladesh diplomatic friendship. Okay. And also, from 2022 to 50 years, the BSCG will try to be the representative to support the Japan and the Bangladesh friendship. আমরা আরো বড় পরিসরে এখানে বড় করে আরো নতুন নতুন কিছু প্রোডাকশন ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করার জন্য এখানে আমরা আসার চেষ্টা করছি। পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় পর্বে রয়েছে বেশ কয়েকটি পর্ব। দিন শেষে এসব বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আয়োজকরা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। সামিটের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এছাড়া কোন কোন বিষয়ে চুক্তি হতে পারে, আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত একটু জানাবেন। নুসরাত, আপনি জানেন যে বাংলাদেশের যে সামিট শুরু হয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট সামিট, সে সামিটের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু একটি যে ডেলিগেশন, বিদেশি ডেলিগেশন টিম কিন্তু নারায়ণগঞ্জ ২,৫০০-এ গিয়েছে আপনার পরিদর্শনে, যেখানে কোনো ধরনের কারখানা স্থাপন করার মতো জায়গা তারা পায় কিনা সেই বিষয়টা সামনে রাখা হয়। আমি আছি ইন্টারকন্টিনেন্টালে, এখানে আসলে বিভিন্ন পর্যায়ের বা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার অনেকগুলো কোম্পানির সাথে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং আমরা যতদূর জানি দুপুর ২:৩০ নাসার সাথে একটি আপনার চুক্তি স্বাক্ষর হবে বাংলাদেশের। যে চুক্তিটি আসলে নন সামরিক, অর্থাৎ সামরিক না, সামরিকের বাহিরে গিয়ে আপনার আমাদের যত ভূআকাশের বা আমাদের স্যাটেলাইট ভিত্তিক যতগুলো যে ধরনের সহায়তা প্রয়োজন বা এ যাবতীয় যা যা রয়েছে সেই বিষয়ের মধ্যে একটা চুক্তি হবে। তারপরে কিন্তু বিশ্বব্যাংকের সাথে আলোচনা রয়েছে, আলোচনার মধ্যে আসলে আরও কিছু সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আমরা জেনেছি। এরই মধ্যে কিন্তু প্রধান
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু আপনারা চীন এবং কোরিয়ান ডেলিগেশন দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি শফিকুল আলম তিনি কিন্তু আমাদেরকে আগে জানিয়েছিলেন যে এই যে ইনভেস্টমেন্ট সাবমিটে যে বিদেশি ডেলিগেশন যারা ডেলিগেটসরা এসেছেন তাদের সাথে প্রধান উপদেষ্টা নিজে বিভিন্ন আপনার প্রয়োজন হলে দেখা করবেন, কথা বলবেন, ইনভেস্টমেন্টের বিষয়ে আলোচনা করবেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টার সাথে আপনার কোরিয়ান এবং চায়না ডেলিগেশন দেখা করেছে এবং এখানে যারা রয়েছে তাদের সাথেও যে আপনি জানেন যে অন্তত 50টি দেশের 550 মতো কোম্পানি আপনার কি বলে এটা আপনার সাইন করেছিলেন আসার জন্য এবং আপনার এখানে প্রায় 40টি দেশের মতো ডেলিগেটসরা কিন্তু এসেছেন এবং তাদের সাথে আলোচনা চলছে। আজকে নাসার একটি চুক্তি স্বাক্ষর হবে, তারপরে বিশ্বব্যাংকের সাথে আলোচনার কথা রয়েছে। নুসরাত। দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম। সামিটের বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় লাভবান হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ চলছে, তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি বলেও তিনি জানান। এ সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষই লাভবান হবে। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। সো আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি এবং আমরা এই যে আসলে ব্যবস্থাটা তো অতি পরিবর্তনশীল একটা বিষয়। ডেফিনেটলি আমরা আশা করছি বলেই তো আমরা এই পরিশ্রমগুলো করছি। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব ইস্যু করে ফেলবো। চীনা পণ্যে আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের উপর চীনের আরোপিত 34% শুল্ক প্রত্যাহার না করা হলে চীনের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে চীনের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এই শুল্ক কার্যকর হলে বৈশ্বিক 10% শুল্ক সহ চীনের উপর আরোপিত শুল্ক 104% পৌঁছাবে। চীন প্রস্তাবে রাজি না হলে বুধবার থেকে অতিরিক্ত এই শুল্ক কার্যকর হবে বলেও জানান ট্রাম্প। তিনি আরও জানান, যারা এখনও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে, কিন্তু চীনের সঙ্গে সব আলোচনা বাতিল করা হবে। এদিকে চাপ সৃষ্টি করে বা হুমকি দিয়ে চীনের সঙ্গে আলোচনায় আসা যাবে না বলে সতর্ক করেছে বেইজিং। এই ঘোষণায় যেন আরও এক ধাপ এগোলো যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ইসরায়েলের মদতদাতা পরাশক্তিদের জবাবদিহি করতে হবে। যতদিন আগ্রাসন বন্ধ না হবে প্রতিবাদ ও নিন্দা চলবে। এ সময় ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। তবে প্রতিবাদের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপির নেতা। এছাড়া ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শিগগিরই বৃহৎ কর্মসূচির কথাও জানান সালাউদ্দিন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট সহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় 2টি মামলাও দায়ের করা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। সোমবার রাজধানীসহ সারা দেশে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করে ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নজিরবিহীন এমন বিক্ষোভ থেকে মানবিক বাংলাদেশের বার্তা পেয়েছে বিশ্ব। কিন্তু সেই প্রতিবাদে সম্পদহানিকর ও আইনবিরোধী কাজ করেছে কিছু দুষ্কৃতিকারী।
খুলনা, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি পণ্য হিসেবে ভুল প্রচারণা চালিয়ে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। তাৎক্ষণিকভাবে সরকার আইনগত ব্যবস্থাও নিয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই ঘটনা নিন্দনীয় ও আইনশৃঙ্খলা পরিপন্থী। দায়ের করা হয়েছে 2টি মামলা। প্রেস উইং থেকে জানানো হয় সবশেষ 49 জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। বলা হয়েছে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে। জড়িতদের ধরতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরকারের এই কাজে সহায়তা করতে সবাইকে আহ্বানও জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নুনবী সরকার, 71, ঢাকা। সোমবার দেশের বিভিন্ন এলাকায় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক কিছু লোক। এদের কাউকে কাউকে লুটের পণ্য নিয়ে উল্লাসও করতে দেখা যায়। পুলিশ বলছে এরই মধ্যে তারা সিসিটিভি এবং সামাজিক মাধ্যম দেখে 49 জনকে আটক করেছে। যদিও আটকদের অনেকেই দাবি করেন তারা এই হামলার সময় ছিলেন না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নগরীর কয়েকটি বাটার শোরুমে লুটপাট করে কিশোর থেকে মধ্যবয়সের লোকজন। কেউ কেউ পণ্য হাতে নিয়ে উল্লাস করে। এরপর রাতেই বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে পণ্যে সুলভ মূল্য দিয়ে দেন লুটেরা। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে সারারাত অভিযান চালিয়ে জুতাসহ 14 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে বাটা শোরুমে লুটপাট এবং কেএফসি, ডোমিনো, পিজা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সংগ্রহ করে এই দুষ্কৃতিকারী চিহ্নিত করার চেষ্টা করি এবং তাদেরকে চিহ্নিত করি ও পরবর্তীতে অভিযান পরিচালনা করে আমরা এই পর্যন্ত 14 জনকে আটক করতে সক্ষম হয়েছি। আরও কিছু আটক আছে, তাদেরকে আমরা এখনো সাথে মেলানোর চেষ্টা করছি। খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় 31 জন গ্রেপ্তার হয়েছে। এদের বেশিরভাগের বয়স 18 থেকে 20-এর ভেতর। তবে তাদের দাবি ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আব্দুল আল মামুন, 71। রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। দুপুরে তাকে সিএমএম কোর্টে হাজির করে এই আবেদন জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এতদিন আত্মগোপনে ছিলেন তুরিন আফরোজ। নীলফামারীতেও তুরিন আফরোজের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। নিম্ন আদালতে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। এই বিষয়ে জানাতে আরো যুক্ত হচ্ছি তার সাথে আমরা। সুমন, তুরিন আফরোজকে কখন আদালতে আনা হতে পারে, কতদিনের রিমান্ড আবেদন করা হবে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা বিস্তারিত একটু জানাবেন। আমরা
কিন্তু আগের সংবাদে আসলে জানাচ্ছিলাম 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আমরা দেখেছি যে ঠিক একটা থেকে এখন সোয়া 2টা বাজে, অর্থাৎ প্রায় প্রায় সোয়া 1 ঘন্টা হলো এই গারদখানায়, আদালতের এই গারদখানায় কিন্তু তুরিন আফরোজকে রাখা হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছিল যে 2টার দিকে তাকে মোহাম্মদ জাকির হোসেনের 5 নম্বর আদালতে তাকে তোলা হবে এবং 10 দিনের রিমান্ড আবেদন কিন্তু করেছে পুলিশ। তারপরে আসলে শুনানি শেষে কয় দিনের রিমান্ড মঞ্জুর হয় সেই তথ্যটি আমরা আসলে জানতে পারবো। তবে আদালতে এখন পুলিশের যে উপস্থিতি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি সেই অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের ভেতরেই তাকে এই গারদখানা থেকে বের করে কোর্টে তোলা হবে। সম্ভাব্য সময় আমাদেরকে কিছুক্ষণ আগে একজন আইনজীবী জানিয়েছেন যে 2:30টার দিকে তাকে কোর্টে তোলা হতে পারে। আমরা একটু আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে যেটি মনে হয়, যে মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে, অর্থাৎ গত 4 আগস্ট একটি হত্যা চেষ্টা মামলায় জব্বার নামে এক তরুণ, যিনি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তিনি আসলে তাকে গুলি করা হয়। সেই গুলির অভিযোগে তিনি হসপিটালের দীর্ঘদিন চিকিৎসা শেষে গত মার্চ মাসে কিন্তু মামলাটি হয়। এমন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে এর আগে এই ধরনের মামলায় আমরা দেখেছিলাম যে অভিনেত্রী শমিকা ইসারের বেলায় 10 দিনের রিমান্ড আবেদন করলেও তাকে কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তো নারী বিবেচনায় হয়তো তার বেলায়ও 3 থেকে 5 দিনের রিমান্ড মঞ্জুর হতে পারে। আইনজীবীরা এমনটি বলছেন আমাদের, কিন্তু আমি বলছিলাম যে 2:30টায় আসলে তাকে যখন কোর্টে তোলা হবে তখন জানা যাবে যে আসলে তাকে কয়দিনের রিমান্ড চাওয়া হয়। আর আপনি খবরেই যেমনটি জানাচ্ছিলেন যে এই মামলা নয়, শুধু নীলফামারীতেও কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া গতকাল তাকে যখন আসলে উত্তরা থেকে, অর্থাৎ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়, তখন কিন্তু রাষ্ট্রবিরোধী বেশ কিছু নথি তার বাসা থেকে জব্দ করা হয়েছে বলে পুলিশ কিন্তু তখন আমাদেরকে জানিয়েছিলেন। এবং সকালে পুলিশের সঙ্গে কথা বলার পর তারা আমাদের সর্বশেষ যেটি জানিয়েছেন, সেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ বলা যায় যে আজকে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে, এই মামলার শুনানি শেষে আদালত যে রায়টি দেন তারপরেও কিন্তু তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলাগুলোতেও কিন্তু তাকে এখানে নিয়ে তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে তার হয়তো রিমান্ড চাওয়া হবে। আমরা রিমান্ড আবেদনে যেটি দেখছিলাম যে কথাটি বলা হচ্ছে যে যেহেতু 4 আগস্ট সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরো বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, নিম্ন আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন তানভীর। জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই আদেশ দিয়েছেন। আগামী 16 এপ্রিল রাউজানের এই সাবেক এমপিকে তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পক্ষে করা জামিনের আবেদনের 20 এপ্রিল শুনানি হবে। এই মামলার অপর আসামি যুবলীগ নেতা ফিরোজকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া 3 পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম এবং আরাফাতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 15 এপ্রিল তাদের হাজির করতে বলা হয়েছে। এর আগে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে। বাংলাদেশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সক্ষম। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের সেই সামর্থ্য আছে। এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এইটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যদি কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয়, অথবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে উইলিং না হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই দুটার একটাও প্রযোজ্য না। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের কর্মশালায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ চাইছে দীর্ঘদিন ধরে। অনেক পর্যালোচনার পর
পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে কাজ হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে ব্যবস্থা করা হচ্ছে। সিইসি আরও বলেন, সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন। আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকে না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। যে কোনো একদিন চীন সফরের তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বর্তনের বিষয়ে আলাপ হয়েছে। কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। সেটা হচ্ছে যে আমরা বিমস্টেকের সম্মেলনে ওনাদের সচিবের, পররাষ্ট্র সচিবের একটা ব্রিফিং দেখলাম এবং সেই ব্রিফিংয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার ফেরত আনার বিষয় এবং সেখানে তিনি বলেছেন যে এই ধরনের, যেহেতু আমরা এখন একটা ভালো পরিবেশে কথাবার্তা বলছি, এই সময় এই ধরনের কথাবার্তা বা এই প্রসঙ্গ না ওঠায় উনি এক ধরনের অ্যাভয়েড করে গেছেন। আপনাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে বা আমাদের দিক থেকে যখন প্রসঙ্গটি উঠেছে তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে চাই। এই বিষয়ে আসলে কোনোরকম কোনো কথাবার্তা হয়েছে? দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছে, কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 120 টন ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম নৌঘাটে ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, তাঁবু এবং ব্যবহারযোগ্য পোশাক, বিশুদ্ধ খাবার পানি সহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। ত্রাণ কার্যক্রম তদারকি করতে এসে নৌবাহিনী প্রধান জানান, দুর্যোগ মোকাবেলায় মিয়ানমারকে যথাসাধ্য সহায়তা করা হবে, যা দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। জহিরুল ইসলামের ক্যামেরায় আনো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল 10:30টায় চট্টগ্রামের নৌঘাটি থেকে 120 টন ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান। ত্রাণ কার্যক্রম তদারকি করতে এসে গার্ড অব অনার গ্রহণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। পরে তিনি জানান, প্রতিবেশী দেশ মিয়ানমারের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার যথাসাধ্য সহায়তা করবে, যা দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব
আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 205 জন নৌ সদস্য নিয়ে বা নৌজা সমুদ্র অভিযান 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বলেন, মিয়ানমারে মানবিক এই সহযোগিতা রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। এর আগে 2 ধাপে 31.5 টন জরুরি ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হয়। এছাড়া জরুরি ওষুধ সামগ্রী সহ সেবা দিতে গিয়েছে চিকিৎসক দল। গত 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমার, প্রাণ হারিয়েছে 3,500-এরও বেশি মানুষ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। আলাদাভাবে ঢাকা সফরে এসে পৃথক 2টি দলের প্রতিনিধিত্ব করবেন তারা। 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের। পরদিন 16 এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্সেরও যোগ দেওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ফরিদপুর সদর উপজেলার জোয়ার এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে 6 জন মারা গেছে, আহত হয়েছে 30 জন। এলাকার লোকজন জানান, মঙ্গলবার বেলা 11:30টার দিকে মকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় বিদ্যুতের পিলার ঢুকে যায় বাসের মধ্যে। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তারাও বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যায়। নিহতদের 5 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন নগরকান্দার জোয়ারদার সর্দার, ইমন সর্দার, দীপা খান সদরের ভারতী সরকার এবং লালমনিহাটের আজিবর। নিহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই জায়গায় সেই রূপ করে পড়ে গেল, গাড়ি ভাই ফাঁকা ছিল, যাত্রীরা বলবো, আমি কিন্তু এইভাবে দেখছি, আর কিছু করার নাই, আমার ঘুম ছিল পড়ে গেছে। পরে সবাই টানে টানে বের করে নসিমনে নিচে উজলে বেনে নিচে সবাই নিয়ে বাসের মধ্যে বিভিন্ন জায়গায় হাত বা পা চাপে আছে, বেঁচে আছে, বাট উদ্ধার করা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে আমাদের যে গাড়ি আছে উদ্ধারের গাড়ি, সেখান থেকে দিয়ে সেগুলো অপসারণ করে এবং কেটে বাসের বিভিন্ন যে ডিভাইসগুলো কেটে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আহত ছিল তাদেরকে ফার্স্ট এড আমাদের অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে 2-4 জন যাদেরকে পেয়েছে তাদেরকে হসপিটালাইজ করছে। চৈত্রের শেষে বেড়েছে ভ্যাপসা গরম, সঙ্গে সঙ্গেই বাড়ছে তাপমাত্রা। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ উত্তর পশ্চিম দিকে এবং পরে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন এবং মজুতদারি রোধে কাজ করবে সরকার। এবছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০% বেশি আহরিত হয় এই দেশের নদ নদী, মোহনা এবং সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। এবার দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হবে। বিগত ২০২৩-২৪ অর্থ বছরে দেশে ৫,২৯,০০০ টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১%। নতুন বছরের প্রথম সকালে আধার পেরিয়ে মানবতার জয়গান শোনাবে ছায়ানট। সেই প্রস্তুতিতে মুখর ধানমন্ডির ছায়ানট ভবন। অন্যদিকে পহেলা বৈশাখের আরেক অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় ৬০% সম্পন্ন হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রার থিম নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। রাজধানীর বর্ষবরণের ২ বড় আয়োজনের প্রস্তুতির খবর এক নজরে জানাচ্ছেন পার্থ সঞ্জয়। তবু হাল ধরো, তব ছিন্ন পালে জয় পতাকা তুলে ছায়ানট সাজিয়েছে রমনার ছায়াতলে নতুন প্রভাতের আয়োজন। বরাবরের মতোই গান, পাঠ আর কথন মিলিয়ে প্রায় ১৫০ শিল্পীর পরিবেশনায় ফুটে উঠবে মানুষের পাশে দাঁড়াবার এই প্রভাতী রৌদ্রস্নাত আয়োজন। আমরা একটি ক্রান্তিকাল পার করছি এবং সবসময়ের যত কলুষতা, যত অন্ধকার, সেটা ভেদ করে আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই। এবারের উপজীব্যতায় মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমরা বছরের প্রথম দিন একটা শপথ নেবার মতো আমাদের গানগুলো সাজিয়ে থাকি। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের প্রয়াণে এবারে সভাপতির কথন থাকবে নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলীর কণ্ঠে। অশুভের বিরুদ্ধে শুভবাদী মানুষেরা মুখর করে রাখবে এবারের আয়োজন। প্রত্যাশা ছায়ানটের আমাদের জনসমাগম নিশ্চিত করবে যে আমাদের এই অনুষ্ঠানটা তাদের যে প্রাণের একটা অনুষ্ঠান, এতদিন ধরে বটমূল ছড়িয়ে দেশে বিদেশে মানে গ্রামে গঞ্জে যে ছড়িয়ে পড়েছে, সেইটাকে স্তব্ধ করা এত সহজ নয়। মুখরতায় চঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্বে থাকবে যে শিল্পকর্মগুলো, তার অবয়ব প্রায় ৬০% তৈরি। আমাদের 60% কাজ কমপ্লিট হয়েছে, হয়তো বা 20% কাজ আবার ছেলেমেয়েরা বাকিগুলো আসলে তখন আমরা এটা কমপ্লিট করে দেব। তুলির রং লাগছে সরাই, তৈরি মুখোশ আর রাজারানী। মগ্ন শিল্পীর হৃদয়ে আনন্দ, বৈশাখ এলো বলে। নতুন আরেকটা বছরকে আমরা স্বাগত জানাবো। পেছনের ভালো মন্দ, ভালোকে ভালো লাগার জায়গায় রেখে মন্দকে বাদ দিয়ে আমরা নতুন কিছু চাই। চমৎকার, আমাদের প্রস্তুতি খুব ভালো। আশা করছি খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই বর্ষবরণের শোভাযাত্রা করতে পারবো। সপ্তাহ ঘুরলেই বর্ষবরণের আনন্দে মাতবে বাঙালি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।